রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেয়, এই লড়াইটাই বাংলাদেশ ছাত্রলীগের কাছে মুখ্য লড়াই। কারণ একটা দেশের প্রাণ ভোমরা হচ্ছে গণতন্ত্র, একটা দেশের জনগণের ক্ষমতায়নের রোডম্যাপটা হচ্ছে গণতন্ত্র। আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকারের স্তম্ভ যদি বলি তাহলে তো সেটা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধে লড়েছি। আজকে বাংলাদেশে সেই গণতন্ত্রকে কক্ষিগত করে রাখা হয়েছে, ভিতটাকে নড়বড়ে করে দেওয়া হয়েছে এবং এক ধরনের নির্বাসনে পাঠানো হয়েছে, এক ধরনের নাটুকে গণতন্ত্র, এক ধরনের ম্যানুফ্যাকচার গণতন্ত্র, এক ধরনের স্ক্রিপ্টেড গণতন্ত্র আজকে বাংলাদেশের মানুষকে গেলানোর চেষ্টা করা হচ্ছে। তো যে কারণে আমরা একটা যখন মৌলিক সংকটে দেশ থাকে তখন আসলে সমস্ত সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, বিভিন্ন মতধারার রাজনৈতিক দল, সবার একটা অভিনয় লক্ষ্যমাত্রা তৈরি হয়। তো আমরা মনে করি যে আজকে বাংলাদেশ সেই টার্নিং পয়েন্টটা অতিক্রম করছে। যে কোনো মূল্যে বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসতে হবে, যে কোনো মূল্যে আমাদের আবারও এক ধরনের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। কারণ এটা যদি আমরা না করতে পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রে আসলে কোনো কিছুই করা সম্ভব না। জনগণের ক্ষমতায়ন তো দূরের কথা, আমাদের অর্থনৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, মানুষের সম্ভাবনার বিকাশ ঘটানো, প্রত্যেকটি ক্ষেত্রে আসলে এটা নেতিবাচক প্রভাব আমরা প্রত্যেক মুহূর্তেই দেখতে পাবো। আজকে যখন এই জ্বালানি সংকটের অবস্থা আমরা দেখি, তেলের সংকটের অবস্থা আমরা দেখি, গোটা দেশ ব্যাপী একটা দুর্বিষহ যন্ত্রণা বাংলাদেশের মানুষের কাছে কিন্তু অতিবাহিত করতে হচ্ছে। সেখানে মানুষের জীবন জীবিকার, রুটি রুজির কোনো লাইসেন্স নেই। ঘর বাড়ি, গাড়ি ঘোড়া, অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু কিন্তু আজকে এক ধরনের যে অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, যে এগুলো অলরেডি বলা যায় যেগুলো লাইফ সাপোর্টের অবস্থার মধ্য দিয়ে আছে। কিন্তু এখান থেকে সংকট থেকে উত্তরণের কোনো উপায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং জনগণের সমস্যা নিয়ে কোনো ধরনের আলাপ আলোচনা না করে এক ধরনের রাজনৈতিক বাহাস, যেটির মাধ্যমে গণতন্ত্রের প্রশ্নটিকে আড়াল করে মানুষকে এক ধরনের ভিন্ন কিছুর মধ্যে মহাচ্ছন্ন করে রাখার একটা প্রবণতা আমরা দেখতে পাচ্ছি। এবং শুধু জ্বালানি সংকট, শুধু তেলের সংকট, শুধু তাই নয়, বাংলাদেশ প্রত্যেকটি ক্ষেত্রে একটা অভাবনীয় এক ধরনের খাদের মধ্যে পড়ে যাচ্ছে এবং যেখান থেকে উত্তরণের কোনো কিন্তু উপায় আমরা দেখতে পাচ্ছি। যে গভর্নেন্স বাংলাদেশে আজকে ওয়ার্ক করছে সেটা আসলে তারা বাংলাদেশের সমস্যাগুলো সমাধান করতেও পারছে না। এবং সমাধান করবে কিভাবে যখন আপনার জনগণের প্রতি সেই কমিটমেন্টটা থাকবে না, যখন জনগণের মতামতের প্রতিফলন করার কোনো কাঠামোগত উপায় থাকবে না, সেটা সংসদীয় কাঠামো হোক, সেটি রাজনৈতিক দলের নিজস্ব বক্তৃতা বিবৃতির মাধ্যমে হোক, তখন কিন্তু সেই সমাজের চেক ব্যালেন্স, রাষ্ট্রের চেক অ্যান্ড ব্যালেন্স, সেই ভারসাম্যটা থাকে না। আরেকটা হচ্ছে যে রাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগের যে অভিজ্ঞতা রয়েছে, পারফরমেন্স রয়েছে, সেটা সরকারি দল, বিরোধী দল যেখান থেকেই থাকুক না কেন, সেটা কিন্তু রাষ্ট্রের সার্বিক যে প্রয়োজন, সেই প্রয়োজনগুলো, চ্যালেঞ্জগুলো কিংবা অগ্রগতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে কিন্তু বাংলাদেশ সেই সার্ভিস থেকে বাংলাদেশের জনগণ কিন্তু বঞ্চিত হচ্ছে। সেটার জন্য যে সরকারই থাকতে হবে বিষয়টা এমন নয়, কিন্তু সেই আওয়ামী লীগের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, প্রস্তাবনা এবং জনগণের মতামতের তো আপনি প্রতিফলন ঘটাতে হবে। সংসদ কখন জনগণের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে? যখন সেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর একটা উপায় থাকবে, একটা রোড ম্যাপ থাকবে, একটা রাস্তা থাকবে। যখন যেই রাস্তা দিয়ে জনগণের কণ্ঠস্বর পৌঁছানোর উপায়টি পর্যন্ত নেই, যে যাওয়ার সুযোগটা পর্যন্ত নেই, সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়েছে, তখন তো সেখানে সেই মতামতের প্রতিফলন ঘটবে না। এবং যখন জনগণের মতামতের প্রতিফলন ঘটবে না, তখন কিন্তু সেই রাষ্ট্র, সেই সরকার গণমুখী সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারবে না। এবং এবং আজকে যে বৈশ্বিক বাস্তবতার কারণে যে চ্যালেঞ্জ গুলোর মোকাবেলা করছে, এবং বাংলাদেশ যে চ্যালেঞ্জ গুলো আগে অত্যন্ত সাফল্যের সঙ্গে মোকাবেলা করেছে, সেটি কোভিড জনিত বাস্তবতার কারণে অর্থনীতির উপরে প্রভাব, কর্মসংস্থানের উপর প্রভাব, জীবনের উপরে প্রভাব, জীবিকার উপরে প্রভাব, ভ্যাকসিনেশন যেভাবে মোকাবেলা করেছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও আমাদের যেভাবে প্রত্যেকটি ক্ষেত্রে, সেটি জ্বালানি হোক, সেটি দ্রব্যমূল্য হোক, সেটি আমাদের অর্থনীতির চাকাটাকে সামনের দিকে পরিচালিত করা হোক, কর্মসংস্থান হোক, প্রত্যেকটি ক্ষেত্রেই যে ভারসাম্যটা বজায় রেখেছে, আজকে কিন্তু সেই ভারসাম্যটা থাকছে না। তো আমরা বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গাটাতেই ফোকাস করছি, এবং যে কারণে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হচ্ছে যে জনগণের কাছে যাওয়া, তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করা, শিক্ষার্থীদের আমাদের যেসব জায়গা আমাদের ঐক্যমত রয়েছে, প্রায়োরিটি রয়েছে, সেগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের কাছে বার্তাটি পৌঁছে দেয়া, তাদের কণ্ঠস্বরকে শক্তিশালী করা। কারণ যখন জনগণের কণ্ঠস্বর
প্রতিফলিত হওয়ার কোনো দরজা নেই, তখন আমাদেরকে আসলে জনগণের কাছেই ফিরে যেতে হবে, রাজপথে ফিরে যেতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কণ্ঠস্বরের একটা বাস্তবায়নের উপায় জনগণের এই মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে আমাদেরকে বের করতে হবে। সেটা যদি আমরা না করতে পারি, সেটা আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য যে অশনি সংকট বর্তমানে বিরাজ করছে, সেখান থেকে আমরা বেরোতে পারবো না। যে কারণে আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের সাংগঠনিক কাঠামো, আমরা গুরুত্ব দিচ্ছি সংগঠনকে সচল করা, সক্রিয় করা, আমরা গুরুত্ব দিচ্ছি মানুষের কাছে যাওয়া, আমরা গুরুত্ব দিচ্ছি আমাদের ভুল ভ্রান্তিগুলো থেকে উপলব্ধি নিয়ে আমাদের ভবিষ্যৎ কাঠামো, কর্মসূচি এগুলোর মূল্যায়ন, পুনর্মূল্যায়ন করা, এবং সেই প্রস্তুতিটাই আমরা আসলে গ্রহণ করছি। আমরা বাংলাদেশের ছাত্রলীগের গ্রাসরুট লেভেলে যেসব ছেলে মেয়েদের নিয়ে আসি অনুষ্ঠানে, তাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে তাদের বিভিন্ন জায়গায় কমিটির একটা সমস্যা, অনেক পুরনো কমিটি, তারা নতুন কমিটির অপেক্ষা করছে। আমরা বিদেশে বিভিন্ন জায়গায় কমিটি দেখছি, দেয়া হচ্ছে। বাংলাদেশের, সারা বাংলাদেশের নতুন পুনর্গঠন, এই কাজটা কিরকম হচ্ছে? এটি আমাদের অব্যাহত রয়েছে এবং আমরা এটি নিয়ে কাজ করার চেষ্টা করছি। আমাদের দেশের অভ্যন্তরে আমাদের একটি হচ্ছে যে অনেক সাংগঠনিক ইউনিটে জেলা মহানগর বিশ্ববিদ্যালয় কমিটি নেই, এটি একটি বাস্তবতা। আর একটি হচ্ছে যে অনেক জায়গায় অনেক পুরনো কমিটি রয়েছে। অগ্রাধিকারের ভিত্তিতে আমরা আমাদের সাংগঠনিক এই অনেক জায়গায় পূর্ণাঙ্গ কমিটি নেই, অনেক আমাদের একেবারে প্রান্তিক পর্যায়ে, উপজেলা, পৌরসভা, কলেজ পর্যায়ে এই বাস্তবতা আছে। চ্যালেঞ্জিং সময় যেহেতু একটা নতুন মাত্রা, আমরা চেষ্টা করছি যে আমাদের সাংগঠনিক কাঠামোটা পুনর্গঠন করার, এবং সে প্রক্রিয়া অব্যাহত আছে। আমরা সেই লক্ষ্যেই সংশ্লিষ্ট সবার সঙ্গে আলাপ আলোচনা, কথাবার্তা, মিটিং করার চেষ্টা করছি, এবং আমরা বিশ্বাস করি যে সেটির একটি প্রতিফলন আমরা সামনের দিকে নিয়ে আসতে পারবো। এবং আন্তর্জাতিক ইউনিটগুলো আমাদের, যেখানে আমাদের বাংলাদেশি শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশে থাকছে, লেখাপড়া করছে, বিভিন্ন প্রোগ্রামে রয়েছে, বিভিন্ন পার্ট টাইম জবও তারা করছে, তাদেরকে কিভাবে একটা ইনভলভ করা যায়, তাদের কে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, তাদের সমস্যাগুলো সমাধান করার প্রক্রিয়াটা কিভাবে ফ্যাসিলিটেট করা যায়, এবং গণতন্ত্র, মুক্তিযুদ্ধ এই প্রশ্নে সবাইকে কিভাবে ঐক্যবদ্ধ করা যায়, মানবাধিকার, সেইটি নিয়ে আমরা কাজ করছি, এবং সেই লক্ষ্যে কমিটি গঠনগুলো গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যাশা করি যে এটার একটা প্রতিফলন আমরা দেখতে পাবো। আরেকটি হচ্ছে, আমি কিছু খোলামেলা আলোচনা করতে চাই। এই খোলামেলা আলোচনাটির জায়গা হচ্ছে যে আমাদের দীর্ঘমেয়াদী, এটি এমন নয় যে আমরা এই মুহূর্তে বাস্তবায়ন করব, কারণ রাজনীতি শেষ পর্যন্ত অগ্রাধিকার নির্ধারণ করার বিষয়। কারণ সমস্যা তো অনেক রয়েছে, সেটি সাংগঠনিক হোক, সেটি জাতীয় হোক, প্রত্যেকটি ক্ষেত্রে। কিন্তু একজন রাজনীতিকের বা একটা সংগঠনের প্রধানতম কাজ হচ্ছে যে প্রধানতম সমস্যাগুলো চিহ্নিত করা, সময়ের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি নির্ধারণ করা, সেটির ভিত্তিতে আমাদের অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচি নির্ধারণ করা। তো আমরা সেটির আলোকে করছি, বিদ্যমান বাস্তবতা মাথায় রেখে আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে হচ্ছে। তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি যে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক কাঠামো, কমিটি গঠন প্রক্রিয়া, মেয়াদ, এই প্রত্যেকটি বিষয়ে আমাদের আসলে একটি সংগঠনকে আধুনিক করার জন্য, গণতান্ত্রিক করার জন্য, পরিবর্তিত বিশ্ব বাস্তবতার উপযোগী করার জন্য আমাদের অনেক নতুন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ এবং এই জায়গায় যদি বলি যে আমাদের যে সংকটটি রয়েছে, এটি আমি একটা একাডেমিক ডিসকাশনের জায়গা থেকে বলছি, আমি বলছি না যে এটা বর্তমান সময় এটি বাস্তবায়িত হবে, কিন্তু এটি আমাদের পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। কারণ আমরা যদি আমাদের সমস্যাগুলো না জানি, তাহলে আমাদের কিন্তু এই সমস্যা না জানলে তো সমস্যার সমাধানের উপায়ও আমরা খুঁজে পাবো না। তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমাদের যে সাংগঠনিক সংস্কৃতি, এক হচ্ছে যে ব্যক্তি নির্ভরতা আমাদের সংগঠনে, সেটির বাস্তবতা আছে। সভাপতি, সাধারণ সম্পাদক নির্ভরতা, সেটি শুধুমাত্র কেন্দ্রীয় পর্যায়ে নয়, এটি গোটা বাংলাদেশের বাস্তবতা। এটি একটি দিক, যেটির কারণে যেটি হয় যে এটির একটি দিক হচ্ছে যে এখানে সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াটি অনেক সময় লঙ্ঘিত হয়, এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া না থাকলে তো আসলে যে সংগঠনকে সামনের দিকে সচল রাখা আসলে সম্ভব না। আরেকটি হচ্ছে যে রেসপন্সিবিলিটি নিশ্চিত করা, সেটিও কঠিন হয়ে যায়। যে যে এক ধরনের জবাবদিহিতামূলক যে সংস্কৃতি তৈরি করা প্রয়োজন, সেটিও নিশ্চিত আমরা করতে পারি না। প্রাতিষ্ঠানিক চর্চাগুলো আমাদের সংগঠনে বাস্তবায়ন করতে হবে। যেমন কোথাও কমিটি গঠন প্রক্রিয়া, কেন্দ্রীয় নির্বাহী সংসদ, এই কমিটি গঠন প্রক্রিয়াগুলো আমরা যখন আমাদের এটি তো আমাদের, আমি বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি, এটি আমার ব্যক্তিগত বিবেচনা, আমার ব্যক্তিগত প্রজ্ঞার উপরে তো নির্ভরশীল হওয়ার প্রয়োজন নেই। এটি আমাদের এমন একটি সাংগঠনিক কাঠামো, এটি প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে হবে, যেটি অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবেই একটা আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডগুলো চালিয়ে নেবে, এবং এটি কারোর উপর নির্ভরশীল হবে না। সংগঠন শক্তিশালী হবে, সংগঠন দৃঢ় হবে, সংগঠন নিজস্ব গতিতে এগিয়ে চলবে। কিন্তু আমরা আমাদের এই বিদ্যমান যে কাঠামোটা, এখনো আমরা কম বেশি যে কাঠামোতে ছাত্র সংগঠনগুলো চলে আসছে,
আমরা চলে আসছি এখান থেকে আসলে বের হয়ে আসতে হবে। যে কারণে দেখা যায় যে কারণ এই যে কমিটি গঠন প্রক্রিয়া, এটি যদি আমাদের গঠনতন্ত্র কিংবা গঠনতন্ত্রটাকেও পরিবর্তন পরিমার্জন করে যেভাবে করা প্রয়োজন, সেটির মাধ্যমে যদি একটি জেলা ইউনিটে একটি উপজেলা ইউনিটের মেয়াদ রয়েছে 1 বছর, সেটি যদি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কাউন্সিলর সংশ্লিষ্ট যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসে, সেখানে আমাকে বিবেচনা করা রাজনীতি তো ব্যক্তির উপর নির্ভরশীল হওয়া উচিত নয়। এখানে আমার ব্যক্তিগত বিবেচনার উপরে কে ভালো ছাত্র নেতা কে ভালো সংগঠক এটি তো নির্ধারিত হওয়া উচিত না। আমি যেটি মনে করি, কোথাও নিয়মের ব্যত্যয় ঘটছে কিনা, কোথাও সঠিক মতামতের প্রতিফলন ঘটছে কিনা, গণতান্ত্রিক প্রক্রিয়াটি অব্যাহত থাকছে কিনা, সেটি মনিটর করা হচ্ছে আমি মনে করি যে কেন্দ্রীয় নির্বাহী সংসদের কাজ হওয়া উচিত। কিন্তু যখন আমাদের এই কমিটি গঠন প্রক্রিয়াটি পুরোপুরি আমাদের উপর নির্ভরশীল বাস্তবতা, তো সেটির কারণে কিন্তু এটা যখন বিকেন্দ্রীকরণ থাকে না, তখন কিন্তু আপনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না। তখন কিন্তু আপনার যে অন্যান্য কাজগুলো রয়েছে, কর্মসূচিগুলো করা, এটা মনিটর করা, সেই কাজগুলো আপনার আসল কাজগুলো হয় না। এবং আজকে দেখুন যে আপনি নিজেই দাবি করেন যে সংগঠনটা, সেখানে লাখ লাখ নেতাকর্মী রয়েছে, তো আপনি যদি এখন লিডারশিপ বা সংগঠনের যে আধুনিক ধারণা আছে, আপনি দেখুন যেভাবে কি সঠিক নেতৃত্ব নির্বাচন করে নিয়ে আসা সম্ভব, কোনোভাবেই সম্ভব নয়। আমি মনে করি যে এটির মাধ্যমে এটির ঘাটতি দুর্বলতা থেকেই যায়, যে কারণে আমাদের এই নেতৃত্ব নির্বাচন নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। কিন্তু যদি আমরা এটি তৃণমূলের মাধ্যমে নিয়মের মধ্য দিয়ে যে নির্ধারিত সময়ে 1 বছর মেয়াদে এখানে কমিটি হয়ে যাবে, কমিটি গঠন এরা এদের মধ্য থেকে কমিটি অটোমেটিক্যালি নির্বাচিত হয়ে যাবে, উপজেলা জেলা করে ফেলবে, জেলা তাদের প্রক্রিয়া অনুসরণ করে, কেন্দ্র সব দেখভাল করবে, সেটির মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হয়ে আসবে। এটি আমি কবে সম্মেলনের তারিখ দিচ্ছি না দিচ্ছি, আমার কবে সময় হচ্ছে না হচ্ছে, এই যে নির্ভরতা, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে, এটি আমি একটি সংকট মনে করি। আর নেতৃত্ব নির্বাচন দেখুন, বাংলাদেশে এতগুলো ইউনিট, জেলা ইউনিট, মহানগর বিশ্ববিদ্যালয়, উপজেলা পর্যায়ের ইউনিট, এখানে আপনি কতটুকু বিচারকের ভূমিকাতে থাকছেন কিংবা বেটার ডিসিশন নিতে চাচ্ছেন, সেখান থেকে তার চেয়ে কিন্তু যারা স্থানীয় নেতা কর্মী আছে তারা ভালো সিদ্ধান্ত নিতে পারবে। এবং তখন তারা ভালো সিদ্ধান্ত নিতে পারবে, কারণ তারা তাকে চিনে জানে, তার কর্মকাণ্ড সম্পর্কে অভিজ্ঞতা আছে, তার পারফরমেন্স জানে। আর আমরা যেটি দেখি সেটা হচ্ছে যে দূরবর্তী এক ধরনের দেখা। তো সেই জায়গা আরেকটা হচ্ছে যে আপনি যদি একটা রেসপন্সিবিলিটি তৈরি করতে চান, জবাবদিহিতা তৈরি করতে চান, জবাবদিহিতা এভাবে তৈরি হবে না। আমি যখন আরোপিত করবো সেখান থেকে কিন্তু জবাবদিহিতা করার কোনো সুযোগ নেই। আমি যখন আরোপিত করে দিচ্ছি যে নেতৃত্ব এভাবে নির্বাচিত হবে, তো আর জবাবদিহিতা কোথা থেকে আসবে? জবাবদিহিতা তখন থাকবে যখন আপনি আপনার যারা অনুগামী আছে, আপনার সংগঠনে যারা আপনার অধস্থ ইউনিটগুলোর যারা আছে, তাদের কাছে যখন তাদের মধ্য থেকে আপনি নির্বাচিত হয়ে আসছেন, তখন তাদের কাছে আপনার রেসপন্সিবিলিটি থাকবে। এই কাজগুলো না করার কারণে আমাদের সাংগঠনিক কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে স্থবিরত থাকে, মেয়াদের পর মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় কেন্দ্র থেকে জেলা সকল পর্যায়ে, তখন আমরা সেটা করতে পারি না। এবং এটার কারণে কিন্তু এই কাজগুলো না করতে পারার কারণে আমাদের একটি হচ্ছে যে ধরুন নিয়মিত 3-4 বছর, 5 বছর, 10 বছর পরে নেতৃত্ব নির্বাচিত হয়, এটির কারণে ছাত্রলীগের আরো অনেক নেতৃত্ব তৈরি হওয়ার সুযোগটুকু থাকে, সেই সুযোগটা থেকে বঞ্চিত হয়। এবং যে ধারাবাহিক অভিজ্ঞতার মধ্য দিয়ে একজন ছেলে প্রশিক্ষিত হয়ে নেতৃত্বে আসছে, ধরুন একটি ছেলে একটি ইউনিটে 4-5 বছর রাজনীতি করছে, সে ধাপে ধাপে নিয়মিত কাউন্সিলের মধ্য দিয়ে আজকে সদস্য থাকছে, কালকে সম্পাদক থাকছে, কালকে আরেকটি পদে থাকছে, তারপর নেতৃত্বে আসছে, কিন্তু সে প্রশিক্ষিত নেতা হওয়ার কিন্তু সুযোগ থাকছে। এবং অনেক ছাত্র নেতা আমরা পাচ্ছি যে বছরের পর বছর সেটি পাওয়ার সুযোগ থাকছে, কিন্তু আমরা সেই সিস্টেমটা এখনো ডেভেলপ করতে পারিনি। আরেকটি হচ্ছে যে আমাদের এই সংগঠনের অর্থনৈতিক বিষয়ে যদি দেখি, যে আমাদের এই সংগঠনকে স্বয়ংসম্পূর্ণ করতে হয়, আমাদের আধুনিকভাবে ছাত্র রাজনীতিকে অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, না হলে সেটি আমরা পারবো না। এবং সেটি করার জন্য আমাদের আমাদের এখন তো অবশ্যই আমাদের বিশেষ করে ডিজিটাল বাংলাদেশের বদলতে যে সুযোগ সুবিধাগুলো আসছিল, এত সংখ্যক লাখ লাখ শিক্ষার্থী নেতাকর্মী রয়েছে, এবং আজকে দেখুন যে আজকে ছেলে মেয়েদের কাছে কিন্তু এই মোবাইলে মাসে তারা যে ব্যয় করে, টিউশনি করে আয় রয়েছে, কন্টেন্ট তৈরি করে আয় রয়েছে, এবং এই যে স্বতঃস্ফূর্ত যে আমরা ক্রাউড ফান্ডিং বলে যেটা বলি, সেটার মাধ্যমে কিন্তু একটা সংগঠনের যথেষ্ট পরিমাণ অর্থনৈতিক উন্নতি তৈরি করা সম্ভব, যেটার মাধ্যমে তারা সংগঠনটি অপারেট করতে পারবে। সংগঠন যখন অর্থনৈতিক ভাবে একটা রাজনৈতিক দায়বদ্ধতার জায়গা থেকে সামান্য কিছু আপনার কন্ট্রিবিউশন, কিন্তু আপনি যখন 5 টাকা কন্ট্রিবিউশন একটা বাংলাদেশ থেকে 100 টাকা যদি আমরা সঠিকভাবে এটাকে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে দেখুন যে আপনার সংগঠন কিন্তু সেই স্বয়ংসম্পূর্ণ থাকবে এবং আপনার কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আপনার মুখাপেক্ষি হয়ে থাকতে হবে না। তো এটা একটা সংকট, যখন আমরা এই কাজগুলো করতে পারিনি, এই কাজগুলো আমাদের করতে হবে। এবং এই কাজগুলো করার মধ্যে দিয়ে আরেকটা হচ্ছে যে ছাত্র সংগঠনের সক্রিয়তা নিশ্চিত করতে হবে, যেটি এই ছাত্র সংগঠনের কর্মকাণ্ডের সক্রিয়তা, স্বাতন্ত্র্য, সেটি নিশ্চিত করার ক্ষেত্রে আমাদের সিদ্ধান্তে আমরা সেই চেষ্টাটি করি, কম বেশি আমাদের সেটি রয়েছে।
কিন্তু এটিকে পর্যাপ্ত করার সুযোগ রয়েছে বলে মনে করি, এবং পর্যাপ্ত যদি আমরা না করতে পারি তাহলে সংগঠনটার বিশাল সম্ভাবনা আছে। বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে সম্ভাবনা দুয়ার রয়েছে এই দেশকে বদলে দেওয়ার, সত্যিকারের গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার, একটা আলোকিত তারুণ্যের তৈরি করার সম্ভাবনাই বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে। কিন্তু এই সাংগঠনিক সংকট, সীমাবদ্ধতা, ত্রুটি বিচ্যুতিগুলো যদি আমরা অতিক্রম না করতে পারি তাহলে আমরা এই সম্ভাবনার দুয়ারটি উন্মোচিত করতে পারবো না। এবং যে সমস্যাগুলো নিয়ে আমরা প্রত্যেক মুহূর্তে আলোচনা করি, আমরা বলি যে এটা কেন হচ্ছে, ওটা কেন হচ্ছে, এটা হচ্ছে না, খুবই লম্বা সময় পরে কেন হচ্ছে, অভিযোগগুলো কেন আসছে, নেতৃত্ব কি ভালো আসছে কিংবা আসছে না কেন, কিংবা শিক্ষার্থীদের প্রত্যাশা কতটুকু মেটাতে পারছে, এই যে প্রশ্নগুলো আসে, এই প্রশ্নগুলো সমাধান যদি চাই তাহলে আমাদের এই মৌলিক সংকটগুলো সমাধান করতে হবে। মৌলিক যেটা বেসিক প্রবলেম সেটা সমাধান না করে এটা তো অন্যভাবে সমাধান হবে না। সেখানে সমস্যার ম্যানেজমেন্ট কিভাবে করা যায় সেভাবে পলিটিক্সে কন্টিনিউ করতে হয়। কিন্তু যে কারণেই আমি মনে করি যে এই মৌলিক আগুলোতে সমস্যার সমাধান করতে হবে। আমি ছাত্রলীগের সভাপতি হিসেবে এটি উপলব্ধি করি, আমি আমার দায়ও স্বীকার করতে আমার কোনো সমস্যা নেই যে সংকটগুলো রয়েছে এগুলো আমাদের, এবং অসম্ভব সম্ভাবনা রয়েছে ছাত্রলীগের মধ্যে দিয়ে। ছাত্রলীগের আরো অনেক কিছু রয়েছে এই দিন বদল করার, বাঘ বদল করার, এবং বাংলাদেশের যে সংকটগুলো রয়েছে সংকটগুলো থেকে মুক্তির জন্য বাংলাদেশ ছাত্রলীগের সেই রাজনৈতিক সঞ্জীবনী শক্তি আছে। ছাত্রলীগের মধ্যে সেই আলোকিত তারুণ্যের ধারা আছে, ছাত্রলীগের মধ্যে সেই ইতিহাস এবং আধুনিকতার মেলবন্ধন আছে, ছাত্রলীগের মধ্যে সেই স্পিরিট আছে, সেই বিশ্বাসটা আছে, সেই বুনিয়াদটা আছে, সেই অঙ্গীকারটা আছে। কিন্তু আমরা এই সাংগঠনিক বিষয়গুলো সমাধান যদি করতে পারি তাহলে ছাত্রলীগ ডেলিভারি করতে পারবে, এবং আমাদের এটা করতে হবে। আজকে আমি যে আলোচনাগুলো করেছি এটা একাডেমিক ডিসকাশনের স্বার্থে, আলাপ আলোচনা, খোলামেলা আলাপনের সাথে, আলোচনার দুয়ারটা উন্মুক্ত করার স্বার্থে আমি আলোচনাগুলো করেছি। বিদ্যমান বাস্তবতায় হয়তো আমাদের বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করতে হয়, তবে আমাদের শেষ পর্যন্ত সংগঠন নিয়ে যারা কথা বলেন, গণতন্ত্র নিয়ে যারা আলোচনা করেন, সংগঠনের সম্ভাবনার বিকাশ যারা দেখতে চান, আমি মনে করি যে একেবারে পুঙ্খানুপুঙ্খ ভাবে, নিরপেক্ষ ভাবে, নির্মোহ ভাবে আমাদের আলোচনা করে ভবিষ্যতের জন্য একটা গাইডলাইন ঠিক করতে হবে। আর বিদ্যমান যে বাস্তবতা, যেহেতু সংগঠনের উপর নিষেধাজ্ঞা, আমাদের ছাত্রলীগের সমর্থক শুভাকাঙ্ক্ষী তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না, আওয়ামী লীগকে নিষেধাজ্ঞার বেড়া জালে রাখা হয়েছে, দেশে দম বন্ধ করার একটা পরিবেশ, দেশে না আছে গণতন্ত্র, না আছে মানবাধিকার, দেশে না আছে স্বাভাবিক জীবনের গ্যারান্টি। তো আমরা একটা ব্যতিক্রমী পরিস্থিতি মোকাবেলা করছি। ব্যতিক্রমী পরিস্থিতি হয়তো ব্যতিক্রমী সিদ্ধান্ত দাবি করে, এবং আমরা সেই সিদ্ধান্তগুলো গ্রহণ করতে চাই, সেগুলো নিয়ে আমরা ভাবছি, আমরা বাস্তবায়ন করতে চাই, এবং একই সঙ্গে যে দীর্ঘমেয়াদী টেকসই সমাধান প্রয়োজন সেগুলোর দিকেও আসলে নজর দেওয়া প্রয়োজন। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে খুব আলোচিত একটা অভিযোগ ছিল কমিটির বাণিজ্য, আরেকটা হচ্ছে কমিটি বাণিজ্য, আর আরেকটা হচ্ছে গুপ্ত শিবির। এখন এত বড় শিক্ষা থেকে এখন এই বিষয়ে কতটা সতর্ক থাকা সম্ভব? এটি তো অবশ্যই আমাদের সতর্কতার জায়গা রয়েছে, এবং আমরা চেষ্টা করি যে তুলনামূলকভাবে বেটার ডিসিশন যেন তৈরি করা যায়, এবং এই যে অভাব অভিযোগগুলো যা আসে সেগুলো কিভাবে বন্ধ করা যায় কম বেশি সেটাই হয়। আমরা আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আলাপ আলোচনা থাকে, সে আলাপ আলোচনা থাকবে। আমাদের রাজনৈতিক সংস্কৃতির কারণে এই ধরনের আলাপ আলোচনা চলে আসে, যেটা কারণে অনেক সময় দেখা যায় যে সমস্যা আছে, কিন্তু এটি নিয়ে আলাপ আলোচনাটা এমন দিকে চলে যায় যে আমরা আসলে প্রকৃত সমস্যাটি আসলে যেহেতু এখানে রাজনৈতিক সংস্কৃতির কিছু বাস্তবতা আছে যেগুলো আমাদের তৈরি করা প্রয়োজন, কারণ সেই স্বচ্ছতা আসলে সব দিক থেকে নিশ্চিত হয়। সত্তা যখন আমার সমস্যাটা আমি স্বীকার করছি, যিনি আলাপ আলোচনা করছেন তাকেও এই একটা নিরপেক্ষ নৈমিত্তিক দৃষ্টিভঙ্গি থাকতে হবে, এবং এটা সেই দৃষ্টিভঙ্গির আলোকে আসলে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করতে হবে। তাহলে আমি মনে করি যে এটা সমাধান করার প্রক্রিয়াটা আরো বেশি ফ্যাসিলিটেট হবে। আরেকটা হচ্ছে, আপনি যদি বললেন যে আমি প্রথমে আমার যে আলোচনা করেছি যে নির্বাচন প্রক্রিয়া, যেহেতু হচ্ছে যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়া, যখন যেটি আমরা এক ধরনের আলাপ আলোচনার মধ্য দিয়ে হোক বা আমরা এটা করার চেষ্টা করি, তখন কিন্তু এটা এই সমস্যা যদি থাকেও, সমস্যা থাকলে তো এটা সমস্যা রয়েছেই, সমস্যা না থাকলে অভিযোগগুলো আসবে। সমস্যা যদি নাও থেকে থাকে, এটা আমাদের চলতি রাজনীতির একটা অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে, এটা থাকবেই। এটা হয়তো এই ধরনের আলাপ আলোচনাগুলো চলে আসে যে এটা হয়েছে ওটা হয়েছে, এই ধরনের আলাপ আলোচনাগুলো থাকে। এখন এখান থেকে পরিত্রাণের উপায় একটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে আমাদের মধ্যবর্তী সময়ের জন্য আমরা সচেতন থাকতে পারি, আমরা সে ধরনের ঘটনা যেন না ঘটে সেটা আমরা সেই সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে পারি, এবং সেই চেষ্টা আমাদের আছে, আন্তরিকভাবে আমরা সেই চেষ্টাটা করে যাই। কিন্তু এটার সমাধান যদি করতে হয়, নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটাকে আপনার সত্যিকারের সাংগঠনিক গণতান্ত্রিক
করতে হবে। যতদিন না আমরা সেটা করছি ততদিন পর্যন্ত এই আলাপ আলোচনাগুলো আসলে থেকেই যাবে। তো এই আলাপ আলোচনাগুলো থেকে যদি আমরা পরিত্রাণ চাই, আলাপ আলোচনা থাকতে পারে, কারণ আলাপ আলোচনা না থাকলে তো আমাদের আবার এই ইয়েটা থাকে না, আমাদের নিজেদের পর্যালোচনার জায়গা থাকে না। কিন্তু আমি মনে করি যে আজকে আলাপ আলোচনাটা তো এটাই, এই ঘেরাটবেই বন্দী থাকছে। তার মানে কিন্তু আমরা আমাদের যে প্রত্যাশিত সাংগঠনিক অগ্রগতিটা প্রয়োজন সেটা যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আলাপ আলোচনাটা অন্য বিষয় নিয়ে আলাপ আলোচনার দিকে যাবে, যেটা একই সঙ্গে আমাদের সংগঠনের যথেষ্ট অগ্রগতি হয়েছে কিংবা আরো বেটার কিছু করার জন্য আমরা পারস্পরিক পুনর্মূল্যায়ন করছি, সেই জায়গায় আমরা যেতে পারবো। তো সেই জায়গায় আমি মনে করি যে নেতৃত্ব নির্বাচন প্রক্রিয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেখানে যদি আমরা কাজ করতে পারি তাহলে হচ্ছে যে এখান থেকে বের হয়ে যাওয়া সম্ভব। এবং অনুপ্রবেশের যে বিষয়টি আসছে সেটি নিয়েও একটি হচ্ছে যে আমরা তো এটা সবসময় বলে আসছি, একটা হচ্ছে যে আমাদের অভ্যন্তরীণ বিষয় রয়েছে, আবার আরেকটি হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা রয়েছে। আমাদের অভ্যন্তরীণ যে জায়গাটা সেটা হচ্ছে আমাদের স্ক্রিনিং প্রসেসটা আরো বেশি ইনক্লুসিভ হওয়া প্রয়োজন, আরো বেশি কার্যকর হওয়া প্রয়োজন, আরো বেশি মডার্ন হওয়া প্রয়োজন। যেহেতু আমাদের এই সদস্য সংগ্রহ প্রক্রিয়া, এটা আমাদের অনেক কর্মসূচি হয়, কিন্তু বাস্তবে সেই অর্থে আমরা কোনো প্রাতিষ্ঠানিক কাঠামো তৈরি করতে পারিনি। এই সদস্য সংগ্রহ প্রক্রিয়াটিকে যদি আপনি ডিজিটাইজেশন প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা নিশ্চিত করতে পারতেন, আপনি যখন নেতৃত্বকে টপ ডাউন অ্যাপ্রোচে না করে আপনি যখন এটা যখন সংগঠকদের মধ্য থেকে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটা করতে পারতেন, তাহলে হচ্ছে যে এই সংকটগুলো কমে আসতো। তারপরেও যেহেতু এই বিষয়টি আলোচনায় আছে, আমরা এটি নিয়ে সচেতন আছি এবং মধ্যবর্তী সময়ের জন্য এটার সমাধানে অনেকগুলো বিকল্প উপায় আমাদের দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে, সেটা বাস্তবায়ন করার চেষ্টা আমরা করছি। আরেকটা হচ্ছে যে আমি আলোচনা শেষ করছি এই বিষয়ে যে একটা অনুপ্রবেশের একটা রাজনৈতিক সিদ্ধান্ত, এটা একটা রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এবং সেই রাজনৈতিক দলটিও বিশেষ করে এই জামায়াতে ইসলাম সহ অন্যান্য কিছু ধর্মীয় উগ্রবাদী সংগঠন তাই অনুপ্রবেশের রাজনীতিটা করে। কারণ মানুষের কিন্তু একটা এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট রয়েছে। আপনি যে রাজনীতি করেন বাংলাদেশের নাগরিক হিসেবে, ছাত্রলীগ তো পরের কথা, আপনি বাংলাদেশের মানুষ, বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি আপনার রাজনীতি করেন, আপনি আপনার রাজনীতি নিয়ে মানুষকে আদর্শের কথা বলেন, বাস্তবায়ন করার চেষ্টা করেন, সংগঠিত করার চেষ্টা করেন। কিন্তু আপনি যখন অন্য সংগঠনের ভেতরে অনুপ্রবেশ করেন তখন কিন্তু সেই সামাজিক চুক্তির ভঙ্গ করেন। আরেকটি হচ্ছে যে এটি প্রমাণ করে যে আপনার আসলে আত্মপরিচয়ের সংকট রয়েছে। এটি প্রমাণ করে যে আপনি নিশ্চিতভাবেই জানেন যে আপনার উগ্রবাদী ধর্মান্ধ যুদ্ধাপরাধের তোষণের রাজনীতি, সেটা বাংলাদেশের জনগণ সমর্থন করে না, যে কারণে আপনি এই আত্মপরিচয়ের সংকটের থেকে, রাজনৈতিক পরিচয়ের সংকটের থেকে এক ধরনের সেই নৈতিক দৃঢ়তা, নৈতিক বলটি না থাকার কারণে আপনি অনুপ্রবেশের আশ্রয় নেওয়ার মাধ্যমে এক ধরনের অন্তর্ঘাতমূলক রাজনীতি করছেন। এবং এটার উদাহরণ তো আমরা এই জুলাই আগস্টে সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি, যে অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে, শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়েছে, নারীদের উপরে আক্রমণ চালিয়েছে এবং সেগুলোর দায়ভার ছাত্রলীগের উপর দিয়েছে। সবচেয়ে বড় উদাহরণ তো এই জুলাই আগস্ট 24 আমরা দেখতে পেয়েছি। তো সে কারণে এই দুই বাস্তবতায় রয়েছে অভ্যন্তরীণ সাংগঠনিক সীমাবদ্ধতা এবং বাংলাদেশের একটা নেতিবাচক রাজনৈতিক সংস্কৃতি রয়েছে। তো আমরা ইতিমধ্যে এটি নিয়ে অনেক দূর আমরা অভ্যন্তরীণ ভাবে কাজ করার চেষ্টা করেছি। আশা করি এটার একটা সুফল আমরা সামনে দেখতে পাবো। আরেকটা বিষয় কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি যেমন আলাপ করি অনেকের, যেমন ছাত্রলীগের খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা আছে, যারা ছাত্রলীগের নেতৃত্বে থাকবেন এদের ছাত্রত্ব নিশ্চিত করা, প্লাস হচ্ছে বিয়ে করার বিষয়টা, বিবাহিত নয় এমন একটা ব্যাপার। ছাত্রত্ব তো এই মুহূর্তে ছাত্রলীগের সারা বাংলাদেশের প্রায় কারোই ছাত্রত্ব নাই, পড়াশোনায় নাই, শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। আর বিয়ে করে যেমন বাগেরহাটের সাদ্দামের ঘটনার যখন ঘটলো, সামনে চলে আসলো, সে বিয়ে করেছিল। এই বিষয়গুলো নিয়ে কোন চিন্তা ভাবনা হচ্ছে ভবিষ্যতে শিথিল করা? ছাত্র সংগঠনে তো ছাত্র তো থাকতেই হবে, আর সার্টিফিকেট বাতিল করতে না দেওয়া, সেটি তো এক ধরনের এই ফ্যাসিবাদী রাজনীতির মাধ্যমে তারা বাস্তবায়ন করছে। কিন্তু এর মানে তো এটি নয় যে সংশ্লিষ্ট শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার কার্যক্রম শেষ করেছে কিংবা মেয়াদ শেষ হয়েছে কিংবা সে নিজে থেকে শিক্ষা কার্যক্রমে থাকতে যাচ্ছে না, বিষয়টি তো তা নয়। ছাত্র সংগঠনের ছাত্রত্বের বিষয়টি সবসময় থাকবে এবং এটি সবসময় আমাদের মেনটেন করতে হবে। কারণ অবশ্যই ছাত্র সংগঠনের এটা তো একটা মৌলিক চরিত্র, ওটা অবশ্যই বজায় রাখতে হবে। এবং একজন শিক্ষার্থী সে লেখাপড়া করতে পারে, স্নাতকে পড়তে পারে, স্নাতকোত্তরে পড়তে পারে,
পিএইচডি করে এমফিল করতে পারে, নানাভাবেই একজন শিক্ষার্থী শিক্ষা কার্যক্রমে সংশ্লিষ্ট থাকে। কিন্তু আমরা সবসময় আমাদের সংগঠনটিকে তারুণ্যদীপ্ত রাখতে চাই। তারুণ্যদীপ্ত আমাদের বাংলাদেশের মূলধারা ছাত্র সংগঠনগুলোর মধ্যে ছাত্রলীগ সেটা নিশ্চিত করেছে, পথ দেখিয়েছে, এখনো আমাদের সেই বাস্তবতা আছে। সে কারণে এটি একটি দিক। আরেকটি দিক হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা আসে, যে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতা আছে কিনা, এবং এই বিশেষ করে যখন উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরি হয়েছে, বিশেষ করে যখন বিভিন্ন ধরনের সেলফ এমপ্লয়মেন্টের সুযোগ থেকেছে, বিশেষ করে যখন এই অনলাইন প্রক্রিয়ার মাধ্যমে এক ধরনের আয়ের সুযোগ তৈরি হয়েছে, একজন শিক্ষার্থী শিক্ষা জীবনে কিন্তু লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের সুযোগ থাকতে পারছে। এবং এটি তো ছাত্র রাজনীতির কাজও, যে কারণে তো আমরা নিজেরা এসডিজি বিষয়ক সম্পাদকের পদ তৈরি করেছি, আমরা নিজেরা উদ্যোক্তা এবং উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদের সংযোজন করেছি, যাতে করে এগুলো এই বিষয়গুলো নিয়ে কাজ, জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করার সুযোগ আমরা চেষ্টা করেছি। মাদ্রাসা শিক্ষার্থীদের মূলধারায় নিয়ে আসা, তাদেরকে প্রশিক্ষিত করা, সেই লক্ষ্যে আমরা কাজ করার চেষ্টা করেছি। তো সেটা তো অবশ্যই আমরা মনে করি যে পরিবর্তনশীল যে বিশ্ব বাস্তবতা আছে, সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা আছে, সেগুলো আমরা অ্যাড্রেস করার চেষ্টা করি, এবং ছাত্রলীগ অ্যাড্রেস করেছো। আর একই সঙ্গে এই বিবাহের বিষয়ে অনেক সময় আলাপ আলোচনা আছে, পক্ষে বিপক্ষে মূল্যায়ন থাকে, আমরা এগুলো পর্যবেক্ষণ করে দেখি, এবং সংগঠন সেগুলো বিবেচনা করেই সবসময় সিদ্ধান্ত গ্রহণ করে। মোট কথা আমরা সংগঠনটাকে তারুণ্যদীপ্ত রাখতে চাই। মোট কথা আমরা ছাত্র সংগঠনটাকে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে উপযোগী করে রাখতে চাই। মোট কথা আমরা এই সংগঠনটা তো মালিকানা তো শিক্ষার্থীদের, এই সংগঠনটিদের তো শিক্ষার্থীদেরকে কেন্দ্র করে আবর্তিত। শিক্ষার্থীদের প্রত্যাশা, প্রয়োজন, তাদের আনন্দ, তাদের বেদনা, তাদের সংকট, তাদের সম্ভাবনা, এইসবকে কেন্দ্র করেই তো আমাদের কর্মকাণ্ড পরিচালিত হয়। তো শিক্ষার্থীদের কমফোর্ট জোন তো স্বাভাবিকভাবেই যারা তারুণ্যদীপ্ত, যারা শিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত আছে, তাদের মধ্য থেকেই কর্মকাণ্ড পরিচালনা করে। তো সেই বিষয়টা আমাদের বিবেচনার মধ্যে থাকে। এর বাইরে অন্য কিছু সংকট অনেক সময় তৈরি হয়, এবং আপনি যে সংশ্লিষ্ট প্রসঙ্গটি রাখছেন, এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা অনেক ধরনের লেখা দেখেছি। বর্তমান সময় পর্যন্ত আমাদের কম বেশি এক ধরনের কাঠামোগত নিয়ম আছে। আমরা সকল বিষয়ে আমরা বর্তমানে যে সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ করি, সেটি বিদ্যমান সাংগঠনিক কাঠামো গঠনতন্ত্র অনুযায়ী আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, এবং মূল্যায়ন পুনর্মূল্যায়নের সুযোগ সবসময় থাকছে। মূল্যায়ন পুনর্মূল্যায়ন কখনো হলে, সেই মূল্যায়ন পুনর্মূল্যায়ন সাংগঠনিক ভাবে গৃহীত হলে, সেটি যখন গঠনতন্ত্রে সন্নিবেশিত হবে, তারপরে আমরা সেই আলোকে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো। বাইরে যেসব কমিটি দেওয়া হচ্ছে, এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ছাত্রলীগের কমিটিটা, একটু কবে নাগাদ দেওয়া হবে? এটি নিয়ে আমরা কাজ করছি, আমরা এটি দ্রুততার সঙ্গে ঘোষণা করতে চাই। এবং শুধু সেটি নয়, আমরা আসলে প্রত্যেকটা আন্তর্জাতিক ইউনিট গুলো নিয়ে কাজ করছি, কারণ আমাদের আন্তর্জাতিক ইউনিট গুলোর ছেলেমেয়েরা কিন্তু ভীষণ ভালো ভূমিকা পালন করছে, বিশেষ করে এই 5ই আগস্ট 2024 পরবর্তী বাস্তবতাতে। প্রত্যেকটি দেশে আমাদের শিক্ষার্থীরা সংগঠিত হচ্ছে, যারা সেখানে হয়তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করে, বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে, বিভিন্ন পার্ট টাইম কাজ করে, তারা কিন্তু আজকে সেখানে একটা প্ল্যাটফর্ম খোঁজার চেষ্টা করছে, ছাত্রলীগের কর্মকাণ্ডে ইনভলভ থাকার চেষ্টা করছে, কিংবা একটা কমন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে, যেটার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারা একটা রোল প্লে করতে পারবে, কিংবা বাংলাদেশের মানবাধিকারের যে লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে, সেগুলো তারা মানুষের নজরে নিয়ে আসতে পারবে, ইন্টারন্যাশনাল কমিউনিটির দৃষ্টিতে নিয়ে আসতে পারবে। এবং একই সঙ্গে এই ছাত্র সংগঠনগুলো এক ধরনের ডেমোক্রেসির অ্যাম্বাসেডর হতে চায়, ক্লাইমেট চেঞ্জের অ্যাম্বাসেডর হতে চায়, পৃথিবীর এই ধরনের ইয়ুথ লিডারশিপ তৈরি করে অ্যাম্বাসেডর হতে চায়। এই তরুণ প্রজন্ম বিভিন্ন প্রবলেম সলভিং এর জন্য তারা দক্ষতা অর্জন করতে চায়, লিডারশিপ ট্রেনিং চায়। পৃথিবীর অন্যান্য দেশের ছাত্র সংগঠন, সংসদ, ক্লাব, বিভিন্ন স্টাডি সার্কেল থেকে শুরু করে বিভিন্ন তরুণদের যে উদ্যোগ আছে, সেগুলোর সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখতে চায়। তা আমাদের প্রত্যেকটি দেশে আন্তর্জাতিক ইউনিটগুলো শিক্ষার্থীরা সেই বিষয় নিয়ে কাজ করছে, তারা ভূমিকা রাখার চেষ্টা করছে। শুধু কিন্তু তারা সেখানে সংগঠিত হওয়ার চেষ্টা করছে সেটা না, দেশের ভেতরে আমাদের নেতাকর্মীদেরকে সহযোগিতা করা, বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা, আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে দৃষ্টি আকর্ষণ করা, শিক্ষার অধিকার, গণতন্ত্র হরণ, নারীর অধিকার লঙ্ঘন, মৌলবাদের উত্থান, বাংলাদেশের সংকট, আমাদের সংখ্যালঘুদের উপর নির্যাতন, প্রত্যেকটি বিষয় কিন্তু তারা সামনের দিকে নিয়ে চেষ্টা করে। এবং যারা আমাদের অনেক আধুনিক আলোকিত তারুণ্য,
তাদের সঙ্গে একটা সংযোগ তৈরি করা, একটা একটা তারুণ্য নির্ভর পলিসির পক্ষে একটা অ্যাডভোকেসি করা, একটা জ্ঞান নির্ভর ছাত্র রাজনীতি বাংলাদেশে তৈরি করা এবং পৃথিবীর তারুণ্যের সঙ্গে একটা সংযোগ তৈরি করা, ব্রিজ তৈরি করা, সেই কাজগুলো আমাদের আন্তর্জাতিক ইউনিটগুলোর ছেলেমেয়েরা করছে এবং তারা করবে। এবং আমরা যদি সাংগঠনিক এই কর্ম প্রক্রিয়াটা সূচিত করতে পারি তাহলে এই কাজগুলো আরো বেশি গতিশীল হবে বলে আমি মনে করি। কেন্দ্রীয় কমিটির পুনর্গঠনের কোনো চিন্তা ভাবনা আছে? এটি একটি চলমান প্রক্রিয়া। একটি হচ্ছে যে আমাদের আমরা এই মুহূর্তে অগ্রাধিকার দিচ্ছি আমাদের আমাদের বিশেষ করে যেসব জায়গায় কমিটি নেই, কমিটি শূন্য অবস্থায় রয়েছে, শূন্য পদ রয়েছে, সেগুলো সংযোজন বিয়োজন করাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং ধাপে ধাপে আমরা আমাদের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সিদ্ধান্তের আলোকেই আমরা আমাদের এই বিষয়ে করণীয় নির্ধারণ করে থাকি। ছাত্রলীগের নিষেধাজ্ঞার বিষয়টা দুটো পথ হতে পারে, একটা হচ্ছে আদালতে যাওয়া অথবা আন্দোলনের মাধ্যমে, কোনটা চিন্তা করছেন আপনার? দেখুন, এই ছাত্রলীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটা তো সম্পূর্ণ তো একটা বেআইনি সিদ্ধান্ত, সম্পূর্ণ তো অসাংবিধানিক সিদ্ধান্ত। এটা তো সংবিধানে আমাদের যে সংগঠন করার স্বাধীনতা আছে, সংবিধানে যে আমাদের ব্যক্তি স্বাধীনতা আছে, মত প্রকাশ করার স্বাধীনতা আছে, আমাদের আমাদের প্রত্যেকটি আমাদের আইনের আশ্রয় লাভের যে সমান সুযোগের অধিকার আছে, তো প্রত্যেকটি আমাদের মৌলিক যে মানবাধিকার আছে প্রত্যেকটি অধিকারই তো লঙ্ঘিত হয়েছে এবং এই সিদ্ধান্ত তো এটিকে বেআইনি ভাবে এটি করা হয়েছে। এবং কোন আইনি বলেই কোন বাংলাদেশের কোন আদালতে যদি ন্যূনতম নিরপেক্ষতা এবং ন্যায় বিচার থাকে, এটি থাকার কোনো সুযোগ নাই। কিন্তু বাস্তবতা হচ্ছে যে জবরদস্তি করে সরকার এটা প্রয়োগ করেছে এবং বর্তমান সরকারও সেটা চালু রেখেছে। কিন্তু আমরা সবচেয়ে যেটি মনে করি যে এই বর্তমান সরকার ক্ষমতা অপারেট করছে কিভাবে, বর্তমান সরকার রাষ্ট্রটা পরিচালনা করছে কিভাবে। আমরা যদি নির্বাচন পরবর্তী বন্দোবস্ত দেখি, নির্বাচন পরবর্তী বন্দোবস্ত তো ফ্যাসিবাদী বন্দোবস্তই তো অব্যাহত আছে। পরিবর্তন হয়েছে কি হয়নি এটি আমরা কিভাবে দেখবো? আজকে যে বাংলাদেশে উদার গণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে সেটি আমরা কখন বলতে পারবো? যদি আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যদি ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়, যদি আমাদের স্বাধীনভাবে রাজনৈতিক অধিকার প্রয়োগ করার নিশ্চয়তা দেওয়া হয়, যদি আমার শিক্ষার অধিকার সুনিশ্চিততা দেওয়া হয়, যদি আমার ন্যায় বিচারের অধিকার সুরক্ষিত হয়, তখন আমরা বলতে পারবো যে তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য কমিটেড, তারা গণতান্ত্রিক বাংলাদেশের জন্য তারা কাজ করছে দায়বদ্ধ। কিন্তু সেটার কোনো নমুনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং আদালতগুলো তো ব্যবহার করা হচ্ছে, আদালতগুলোতে এক ধরনের রায় তো আসলে একটা হচ্ছে যে সরকারের যে দৃষ্টিভঙ্গি আছে, সরকার যেটা চায় প্রকাশ্যে অপ্রকাশ্যে যেটা বলে সেটাই রায় হয়ে আসে। যে কারণে আদালত থেকে যেগুলো বের হয় সেগুলো আসলে সরকারি প্রজ্ঞাপন, সেগুলো আসলে রায় নয়। যে কারণে এই সেই পরিবেশ কিন্তু আমরা এখনো দেখতে পাই না। যে কারণে আমরা মনে করি যে সংগঠিত হওয়া আন্দোলন অগ্রসর করার কোনো বিকল্প নেই এবং সেই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের সঙ্গে আমরা আমাদের সংলাপ, আমাদের মতৈক্য জোরদার করার চেষ্টা করছি এবং এটার মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধার, নিষেধাজ্ঞা প্রত্যাহার, শিক্ষার অধিকারের নিশ্চয়তা, এসব বিষয়কে আমরা সামনের দিকে নিয়ে যেতে চাই এবং আমরা বিশ্বাস করি যে এই গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারের সুরক্ষা করতে পারবো। এর বাইরে আমাদের রাজনৈতিক কর্মকৌশলের জায়গা থেকে যে আইনগত কোনো বিষয় কোনো বিবেচনা করার থেকে থাকে কিংবা অন্য কোনো কৌশল আশ্রয় গ্রহণ করার প্রয়োজন হয়ে থাকে, সেটি আমরা সেই প্রয়োজন সাপেক্ষে আমরা যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবো। তবে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সংগঠিত হওয়া, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের আন্দোলন সংগ্রাম শক্তিশালী করা, পরিচালিত করা, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের তরুণদের মধ্যে মতৈক্য তৈরি করা, সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি জনগণের সঙ্গে সেতু বন্ধনটাকে দৃঢ় করার ব্যাপারে। যখন বাংলাদেশে কেউ প্রেস কনফারেন্স করে বলে ছাত্রলীগ পাওয়া গেলে পা থেকে মাথা পর্যন্ত পিটাবো, সেখানে এবং গভর্নমেন্ট সরকার বলে দিয়েছে তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না, আন্দোলন ছাড়া কোনো বিকল্প আছে? আমি মনে করি যে আন্দোলনের মধ্য দিয়ে এটির সমাধানের পথটি উন্মুক্ত হয়ে যাবে এবং এটি অনিবার্য। কারণ এই ফ্যাসিবাদী রাজনীতি, রাষ্ট্রকে জবরদখল করা, এক ধরনের শোষণ নির্ভর রাজনীতির সূচনা করা, এটি যখন একটা রাষ্ট্রের বা সরকারের মূল চরিত্র হয়ে দাঁড়ায়, তখন আমাদের এই সমীকরণ বদলে দেওয়ার রাজনীতিটা করতে হয়, গতিপথ বদলে দেওয়ার রাজনীতিটা করতে হয়, নতুন রাস্তা তৈরি করে রাজনীতিটা করতে হয়। ছাত্রলীগ আসলে সেই রাজনীতিটাই করবে বলে আমি মনে করি। এবং আজকে
দেখুন যে শুধুমাত্র কথা বলার কারণে কিন্তু সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হচ্ছে। আজকে 7ই মার্চের ভাষণ বাজিয়েছে কেউ, সেটার কারণে সন্ত্রাসী আইনে তাকে কারাগারে নিক্ষিপ্ত করা হয়েছে, কারাগারে নিক্ষেপ করা হচ্ছে, সোনের রেস দেখানো হচ্ছে, জামিন পাওয়ার কোনো সুযোগ থাকছে না। কখনো যদি অনেক টাকা খরচ করে বিভিন্ন জায়গা ম্যানেজ করে কখনো কখনো যদি জামিন পাওয়া যায়, এবং আপনি অবাক হবেন যে একটা জামিনের পেছনে কত টাকা খরচ করতে হয়, মানে সেখানে আপনাকে আপনার জামিনের অধিকার ক্রয় করতে হয় এবং এটার ভাগ বাটোয়ারা, এই টাকা পয়সা কে পায় না পায়, সরকারে কতটুকু যায়, দলে কতটুকু যায়, আদালতে কতটুকু যায়, এটা বাংলাদেশে ওপেন সিক্রেট, এটা সবাই জানে যে এই জামিন কিনতে হচ্ছে কিভাবে। আমাদের অনুষ্ঠানে একটা ছেলে বলেছে হাইকোর্টে তার জামিনটা করতে 2 লাখ টাকা লাগলো, আর জামিনটা যাতে স্টে না হয় এর জন্য অ্যাটর্নি জেনারেল অফিসকে আরো 2 লাখ টাকা দিতে হয়েছে। এটি হচ্ছে বিভিন্ন রেটে আপনাকে জামিন ক্রয় করতে হচ্ছে, বিভিন্ন রেটে আপনাকে এই আপনার যে আইনগত আশ্রয় লাভের অধিকার আছে, যেগুলো আপনাকে রাষ্ট্র নির্ধারণ করে দিয়েছে, সেগুলো আজকে ক্রয় করতে হচ্ছে। দেশে আজকে জ্বালানি তেলের সংকট, কিন্তু আজকে হয়তো তারা এই এক ধরনের আউটসোর্সিং করছে, এক ধরনের তাদের দলীয় ক্যাডার, দলীয় বিচারক, দলীয় প্রশাসক যারা রয়েছে, দলীয় সদস্য যারা রয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, তাদেরকে আবার এই পুলিশে বসিয়েছে, বিভিন্ন প্রতিষ্ঠানে বসিয়েছে, তারা এটাকে কেন্দ্র করে এক ধরনের এই ব্যবসা বাণিজ্য আজকে বাংলাদেশে আদালত জুড়ে এই যে জামিন বাণিজ্য বাংলাদেশে আজকে যেভাবে চলছে, প্রত্যেকটা স্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় থেকে আপনাকে এত টাকা খরচ করতে হবে, তাহলে আপনি একটা মামলা থেকে মুক্তি পাবেন, আপনি এত টাকা খরচ করবেন তাহলে আরেকটা মামলা থেকে মুক্তি পাবেন, আপনার জামিন প্রক্রিয়াটি কতটুকু সুযোগটুকু কতটুকু তৈরি হবে এটা আপনাকে নির্ধারণ করতে হবে, এবং সেখানে কিন্তু শেষ না। আপনি যখন জামিন পেয়েছেন, সেই জামিন পাওয়ার পরে সেটা বাস্তবায়ন করার জন্য যেন নতুন করে মামলা না আসে, যেন নতুন করে সোনের রেস না দেখানো হয়, যেন আপনি কারাগার থেকে বের হতে পারেন, এজন্য কারাগারে ম্যানেজ করতে হবে, এই জন্য আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে টাকা পাঠাতে হবে, এর বাইরে আপনাকে স্থানীয় দলীয় পান্ডা যারা তাদের কাছে টাকা পাঠাতে হবে। মানে পুরো আইন আদালতের এই ব্যবসা বাণিজ্যটাকে টাকা পয়সার বিষয়বস্তুতে তারা পরিণত করছে, এবং এটা বাংলাদেশের জন্য আসলে, যে কারণে সংকটটা শুধু আমাদের নয়, সংকটটা তো আসলে মৌলিক মানবাধিকারের সংকটটা তো নাগরিক অধিকারের সংকটটা তো আসলে গণতন্ত্রের সংকট, যে কারণে আমরা হয়তো এটা আজকে বলছি, কিন্তু এটি একই সঙ্গে প্রমাণ করে যে বাংলাদেশ আজকে কোন জায়গায় গেছে, যেখানে আমাদের আইন, আমাদের অধিকার, এসব নিয়ে কি পর্যায়ে ছিনিমিনি খেলা হচ্ছে, মানুষের অধিকার কিভাবে কুক্ষিগত করা হচ্ছে, মানুষের জন্মগত অধিকার, রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার কিভাবে লঙ্ঘিত করা হচ্ছে, মানুষকে কিভাবে দুমড়ে মুচড়ে দিয়ে পিছিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে, দম বন্ধ করা পরিবেশের মধ্যে মানুষকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, কতগুলো পরিবারের উপর আঘাত করা হচ্ছে, কতজনের সমস্ত জীবনের সঞ্চয়ের উপরে কিভাবে আঘাত করা হচ্ছে, সারা জীবন লেখাপড়া করে মেধার পরিচয়ের মধ্য দিয়ে বাংলাদেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে হুট করে জানছে তার ছাত্রত্ব নিয়ে পরিস্থিতির মুখোমুখি করতে হচ্ছে বাংলাদেশ যে আজকে একটা অবিচারের দুর্গে পরিণত হয়েছে, বাংলাদেশ একটা অন্যায়ের দুর্গে পরিণত হয়েছে, এই ঘটনাগুলোই তার সবচেয়ে বড় প্রমাণ। আর এদিকে আমরা সংসদে বাহাস দেখি, জামিন ক্রয় করতে হয়, বছরের পর বছর বিনা বিচারে কারাগারে থাকতে হয়, আর সংসদে আমরা এই গণতন্ত্রের টাল বাহানো গণতন্ত্রের নাটক দেখতে পাই। আজকে আমরা শেষ করবো। ছাত্রলীগের নেতা কর্মীদের উদ্দেশ্যে আপনি যদি শেষ কোনো আহ্বান বা কোনো বক্তব্য দিতে চান। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা যেখানে যে অবস্থায় দেশে বিদেশে যেখান থেকে লড়ছে, তাদের সবার প্রতি আমি সালাম জানাই, অভিনন্দন জানাই। বুক চিতিয়ে যে লড়া যায় তারা ছাত্রলীগ দেখিয়েছে, অসম্ভবকে যে সম্ভব করা যায় তা ছাত্রলীগ দেখেছে, ইতিহাসের বুঝি তারা যে বদলে দেয়া যায় ছাত্রলীগ সেটা দেখাচ্ছে। আজকে ছাত্রলীগের কর্মীদেরকে আমি আহ্বান জানাবো যে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, আপনারা সংগঠিত থাকবেন, আমাদের রাজনৈতিক নেতাকর্মী শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয়তা বাড়ানোর চেষ্টা করবেন, সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে যেন আমরা গণতান্ত্রিক আন্দোলন সুনামকে শক্তিশালী করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে অকুতভাবে প্রস্তুত হতে হবে, এবং সেই জন্য আমাদের সাংগঠনিক প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের মানসিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আজকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছেন না, কিন্তু আপনাদের লেখাপড়া অব্যাহত রাখতে হবে। আপনাকে আমাদের সেই রাজনৈতিক প্রশিক্ষণ, রাজনৈতিক লেখাপড়া, পরিবর্তিত বিশ্ব বাস্তবতা সম্পর্কে জানা, একজন ছাত্র নেতার যে গুণাবলীগুলো অর্জন করা প্রয়োজন সেই গুণাবলীগুলো আত্মস্থ করার চেষ্টা করতে হবে। আপনাকে মেধার লড়াই জিততে হবে, আপনাকে সাহসের লড়াই জিততে হবে, আপনাকে নৈতিকতার লড়াই জিততে হবে, আপনাকে ভবিষ্যৎ বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। আজকে যিনি লড়ছেন, আমরা মনে করি তিনি বাংলাদেশে লড়ছেন। আজকে যিনি সংগঠনকে সংগঠিত করার চেষ্টা করছেন, একটা জীবন বাজি রেখে একটা দম বন্ধ করা পরিবেশের মধ্য দিয়ে গ্রামে গঞ্জে ছুটে বেড়াচ্ছেন,
মানুষের কাছে যাচ্ছেন, ছাত্রলীগের কর্মীদের কাছে যাচ্ছেন, পাশে দাঁড়াচ্ছেন, শিক্ষার্থীদের কথা বলছেন। তারা ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্নটা আসছেন, তারা ভবিষ্যৎ বাংলাদেশের যে অসম্ভব যে বাস্তবায়নের যে প্রত্যাশা আমাদের রয়েছে, সেই প্রত্যাশার রূপায়ণ তারা করছে। আপনি লড়ছেন ভবিষ্যৎ বিনির্মাণের জন্য, আপনি লড়ছেন এই বিদ্যমান ফ্যাসিবাদী বন্দোবস্ত বদলে দেওয়ার জন্য, আপনি লড়ছেন বাংলাদেশের নাগরিক মর্যাদা, মানবাধিকারের হরণের বাস্তবতাকে বদলে দেওয়ার জন্য, আপনি লড়ছেন ভবিষ্যৎ বাংলাদেশ তৈরি করার জন্য। আপনাকে নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে এবং একই সঙ্গে আমাদের যে সাংগঠনিক রাজনীতি রয়েছে সেগুলো আমাদের আত্মস্থ করতে হবে। আমাদের সাংগঠনিক প্রক্রিয়া, নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটিকে গণতান্ত্রিক করতে হবে। সেই গণতান্ত্রিক মূল্যবোধ আমাদেরকে ধারণ করতে হবে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার সম্পর্কে আমাদের দৃঢ়তার সঙ্গে সঠিক রাজনৈতিক পরিবীক্ষণ আমাদেরকে উপলব্ধি করতে হবে, অর্জন করতে হবে। শিক্ষার্থীদের আস্থা আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের ভুল ত্রুটি থাকলে সেগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, সেটি সংগঠনের হোক, ব্যক্তির হোক। ভুল থেকে যে শিক্ষা নেয় সেই ইতিহাস তৈরি করে, এবং আপনি ইতিহাস তৈরি করবেন। আপনি ইতিহাস তৈরির নির্মাতা হওয়ার জন্যই আজকে ছুটে বেড়াচ্ছেন, কারাগারে যাচ্ছেন, সার্টিফিকেট হারিয়েও লড়ছেন। মা বাবাকে বছরের পর বছর না দেখে, অসহায় পরিবারের পাশে না থেকে ভবিষ্যৎ বাংলাদেশের দিনলিপি আপনি লিখছেন। আমি মনে করি যে ছাত্রলীগের নেতাকর্মীরা এই এক ধরনের আলো হাতে তারা ছুটছেন, এবং সেই প্রস্তুতিটা তাদেরকে নিতে হবে। সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, প্রশিক্ষণগত প্রস্তুতি, লড়াই সংগ্রামের কৌশলগত ভূমিকা নির্ধারণ করা, শিক্ষার্থীদের সঙ্গে একটা সংযোগ তৈরি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন পরিচালনা করা। যেসব জায়গায় আমরা একমত হতে পারি, সবাই তো ছাত্রলীগ করবে না, কিন্তু সবাই তো গণতান্ত্রিক লড়াই তো আমাদের সবাইকে নামাতে হবে। সবাই তো আমাদের সংগঠনটি করবে না, কিন্তু সবাইকে তো আমাদের আস্থাটা অর্জন করার চেষ্টা করতে হবে। সবাই তো আর রাজনৈতিক কর্মী হবে না, কিন্তু দেশের প্রতি ন্যূনতম যে দায়িত্বটুকু আছে সেই দায়িত্ব পালন করার জন্য সবাইকে প্রস্তুত করতে হবে। সবাইকে তো রাজপথে নিয়ে আসার মতো আমাদের রাজনৈতিক বাতাবরণ তৈরি করতে হবে। আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে গণতান্ত্রিক সংগ্রামের সূচনা করছেন, আন্দোলন এবং একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, পেশাজীবী বিভিন্ন নির্বাচন যখন সেগুলোকে প্রহসনে পরিণত করা হচ্ছে, পূর্ব নির্ধারিত ফলাফলের মাধ্যমে করে দেওয়া হচ্ছে, তখনও এটির মধ্য দিয়েও জনগণের কাছে যাওয়া, এটির মাধ্যমে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডকে সচল করার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন সেগুলো বাস্তবায়ন করার জন্য আমাদেরকে সচেষ্ট হতে হবে, সক্রিয় হতে হবে। আপনাদেরকে চ্যাম্পিয়ন এর ভূমিকায় বাংলাদেশ ছাত্রলীগ যেভাবে থেকেছে সেই ভূমিকাটাই আপনাদেরকে আগামী দিনে অব্যাহত রাখতে হবে। নতুন দিনের দিনলিপি আপনাদেরকে তৈরি করতে হবে, এবং আমি বিশ্বাস করি যে বাংলাদেশ ছাত্রলীগ কর্মীরা সেটাই করবে। শেষ একটা প্রশ্ন, বাংলাদেশ সমাজ সম্পর্কে ছাত্রলীগের অবস্থানটা কি? দেখুন, আমরা যে কারো যে ইতিবাচক যে উদ্যোগ আছে, যে কোনো ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই, কারণ এটি মনে করার কোনো প্রয়োজন নেই যে এটি যে কোনো উদ্যোগ যেটি গণতন্ত্রের পক্ষে যায়, যেটি প্রগতির পক্ষে যায়, যেটি মুক্তিযুদ্ধের পক্ষে যায়, সবগুলোকে আমি মনে করি যে আমাদের সাধুবাদ জানাতে হবে, সেটিকে অগ্রসর করে। বিভিন্ন সামাজিক উদ্যোগ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক উদ্যোগ রয়েছে, বিভিন্ন সাংস্কৃতিক উদ্যোগ রয়েছে, আমাদের তরুণদের অনেক উদ্যোগ রয়েছে। প্রত্যেকটি বিষয়ে তো, প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় নিয়ে সব বিষয়ে একমত হওয়ারও প্রয়োজন নেই। কিছু মতবিরোধ থাকুক, কিন্তু আমরা আমাদের যে আমাদের আদর্শিক লড়াই আমরা লড়ে যাই, সেই লড়াইয়ের যে সঙ্গে সংহতি রাখে, সেটি যে কোনো উদ্যোগকে বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাই, এবং প্রত্যাশা করি যে বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন নতুন তারা আইডিয়া নিয়ে আসবে, নতুন নতুন সম্ভাবনা তারা জেনারেট করবে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে তারা আসবে। এবং এই যে আপনি দেখুন যে আপনি যখন সফলতা অর্জন করতে চান রাজনৈতিক ভাবে, আপনাকে তো এক ধরনের ট্রায়াল এন্ড এরর বেসে যেতে হয়, আপনাকে ভুল করতে হয়, মূল্যায়ন করতে হয়, পরীক্ষা নিরীক্ষা করতে হয়। নতুন একটা সিদ্ধান্ত আছে, আইডিয়া আছে, সেটা আপনি বাস্তবায়ন করার চেষ্টা করছেন। সেটির ইম্প্যাক্ট কি হচ্ছে, সেটির প্লাস মাইনাস কি, সেটির ইতিবাচক নেতিবাচক প্রভাব কি, সেটি কার্যকারিতা কি, সেটি আমাদের বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করছে কিনা, সেটা মূল্যায়ন করার সুযোগ তো আপনার থাকছে। কাজ করার মধ্য দিয়েই তো আপনি কাজের মূল্যায়নটা করার সুযোগ থাকছেন। যদি কোথাও দেখা যায় যে এটি না হলে এভাবে হতে পারতো, এভাবে হতে পারতো, সমস্যা কি? আমরা আমাদের পরিবর্তন সাপেক্ষে আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করে নিতে পারি, আমরা নিজেদেরকে পরিমার্জিত করে নিতে পারি। কিন্তু তার মানে এইটি নয় যে আমরা আমরা একেবারে কোনো কিছু না করে বসে থাকার চেয়ে তো অবশ্যই কিছু করা ভালো, অগ্রসর হওয়া ভালো। এবং বিশেষ করে রাজনীতির বাইরে বিভিন্ন যে উদ্যোগগুলো, সৃজনশীল উদ্যোগগুলো, তরুণেরা ভুল করুক, তরুণেরা যেটিও কিন্তু তাদের স্বপ্ন রয়েছে, তাদের হৃদয়ের একটা অবিরাম ভালোবাসা রয়েছে, এই দেশের প্রতি তাদের দরদ রয়েছে, এই জন্মভূমির প্রতি তাদের বুনিয়াদী অঙ্গীকার রয়েছে, যে কারণে বাংলাদেশের তরুণ প্রজন্মের যে কোনো শুভ উদ্যোগ, ইতিবাচক উদ্যোগকে আমরা সফলতা কামনা করি।
হোমরুজ প্রণালীটাকে কি করে খুলবে এটা নিয়ে, এটার মধ্যে আমেরিকাকে ইনভলভ করা হয়নি বা ট্রাম্প প্রশাসনকে ইনভলভ করা হয়নি। এদিকে দেখা যাচ্ছে তেলের দাম হুড় করে বেড়ে চলছে, যদিও তেলের দাম একটু কমে এসেছিল $100 নিচে, আবার বেড়ে যাচ্ছে। এবং এটা যদি আজকে বেসিক্যালি আজকেই দ্বিতীয় মাসে পদার্পণ করলো ইরানের যুদ্ধটা ইসরায়েল এবং ইয়ের সাথে, ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনের সাথে। তো এটা আমি গতকালও বলেছি এটা এন্ডলেস ওয়ার, এটা শেষ কোথায় হবে কেউ জানে না। এটা চায়না এখন পাকিস্তানের সাথে যোগ দিয়ে এটা একটা লেটেস্ট নিউজ, চায়না চেষ্টা করতেছে যুদ্ধটাকে আপাতত বিরতি করার জন্য, নাহলে পৃথিবীতে যে পরিমাণ ক্ষতি হবে তেলের দাম বেড়ে গেলে সেই ক্ষতিটা পূরণ করতে পুরো পৃথিবীময়তেই একটা হাইপার ইনফ্লেশন চলে আসবে। এবং হাইপার ইনফ্লেশন যদি চলে আসে তাহলে জিনিসপত্রের দাম অলরেডি এই মাস থেকে এসেনশিয়াল প্রোডাক্টস কানাডাতে অনেক দেশে বেড়ে গেছে এবং আমার অটো শহরেও বেড়ে গেছে। তো এইভাবে যদি দাম বাড়তে থাকে সমস্ত খাওয়া দাওয়ার দাম, নেসেসিটি যে বেসিক নেসেসিটির দাম, তাহলে এই যুদ্ধ তো আমাদের জন্য কোনো ভালো বার্তা বয়ে আনছে না। এই যুদ্ধটাকে বন্ধ করতে হবে। কি করে করবে? চীনা প্রস্তাব দিয়েছে একটা, সেই চীনা প্রস্তাবটা পাকিস্তানের মাধ্যমে ব্যবস্থা করছে তারা, কিন্তু এখন ইরান এটা কিছুতেই মানছে না। এটা আসল নাটের গুরু হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েল হচ্ছে নাটের গুরু। একে আর ট্রাম্প নাচছে তাদের কথায়। ট্রাম্প নিজের বুদ্ধি দিয়ে কাজ করছে কিনা আমার সন্দেহ আছে এখানে, কারণ ট্রাম্পের যে সব কথাবার্তা, আমি তাকে একটা মাফিয়া বলে সবসময় আখ্যায়িত করেছি, এখনো করি। এবং সে প্রেসিডেন্ট হিসাবে সে সবচেয়ে ওয়ার্স্ট প্রেসিডেন্ট হিসাবে আখ্যায়িত থাকবে আমেরিকার হিস্ট্রিতে। কারণ এখন পর্যন্ত সে এই যে যুদ্ধটা যে লাগিয়ে আমেরিকানদের কি উপকার হয়েছে এটা প্রমাণ করতে পারে নাই। আমি তো দেখতে পাচ্ছি না, পৃথিবীবাসীতে বাদই দিলাম, শুধু আমেরিকানদের কথা যদি ধরি, আমেরিকানদের কি উপকার হয়েছে এটাতে? আমেরিকানদের এর প্রোডাক্ট কি কমেছে? আমেরিকানরা কি সত্যিকার ভাবে মানে উন্নতির দিকে যাচ্ছে, নাকি আমেরিকানরা পিছিয়ে পড়তেছে? আমেরিকার অর্থনীতি তো আসলে ভঙ্গুর অবস্থা চলে আসতেছে আস্তে আস্তে, কারণ এটার ইম্প্যাক্ট চারিদিকে পড়তেছে আমেরিকান প্রোডাকশন লেভেলে। এবং যার জন্যে আর তেলের দাম যদি বাড়তে থাকে, আমেরিকান পাবলিক তো তাকে তো ইলেকশন করবেই না, এটা সে জানে ভালো করে, এবং এত সহজে তাকে সরানো যাবে না। সেই জন্যই সে এই সুযোগটা নিয়ে ইরানের পরে তার আক্রমণটা চালিয়ে যাচ্ছে ইসরায়েলকে স্যাটিসফাই করতে। বেসিক্যালি আমি যেটা বললাম, নাটের গুরু হচ্ছে নেতানিয়াহু, এবং সেই চাচ্ছে এই যুদ্ধটা কন্টিনিউ করতে। এবং তারা যদি না থামে তাহলে ইরানও থামবে না। তো ইরানের রসদ এখন অনেকে যোগাচ্ছে এবং যোগাবে। এটার সাথে রাশিয়া, নর্থ কোরিয়া সবসময় তার সাথে আছে, এবং পারতপক্ষে চীনও হয়তো তার সাথে চলে আসবে খুব জলদি। যদি এই যে চীনের যে এখন যে ব্যবস্থাটা করতে চেষ্টা করতেছে, যে এই যুদ্ধগুলিতে করে একটু যুদ্ধটাকে থামানোর জন্য এবং নেগোসিয়েটিং টেবিলে আনার জন্য, সেটা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে আবার ব্রিটিশ প্রধানমন্ত্রী আজকে ইউরোপিয়ান 12টা দেশের সাথে বৈঠক করে চেষ্টা করতেছে যে হোমরুজটাকে যাতে একটা খালি করা যায়, তাহলে তেলের ট্যাঙ্কার করে আসতে পারবে। এই ইম্প্যাক্টে বলবো যে ট্রাম্প যে মিথ্যাবাদী তার প্রমাণ এটা স্পষ্ট হয়ে গেল পৃথিবীময়, যে ট্রাম্প কত বড় একটা মিথ্যাবাদী, এবং সে একটা ভিত্তিহীন কথা বলে সিজফায়ার করতেছে। ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রো তো অলরেডি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, নিশ্চয়ই এটিও আপনার নজরে পড়েছে। এটা নজরে পড়েছে, ফ্রান্স জানিয়েছে এবং চীন বলতেছে, দুটোই বলেছে। কিন্তু ফ্রান্সের কথা তো, কারণ ফ্রান্সকে মনে করে ইরান যে সে আমেরিকার মিত্র, সে আমেরিকার মিত্র হয়ে হয়তো কাজ করতেছে। যেটা জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট, সেইটার ইম্প্যাক্ট এখন পর্যন্ত ইরানিদের কাছে পৌঁছায়নি। এটার মধ্যে গালফ স্টেট বলি, কাতার, আবুধাবি, দুবাই, তারপরে কুয়েত, এরা চেষ্টা করতেছে ফ্রান্সের মাধ্যমে যদি যুদ্ধবিরতি করা যায়, কারণ তাদের জন্য সুবিধা। কারণ অলরেডি জেট ফুয়েলের দাম বেড়ে যাচ্ছে মে মাস থেকে, আর মাত্র 29 দিন আছে। 29 দিন পরে জেট ফুয়েলের দাম যা বাড়বে, তাতে এয়ারলাইন্সের
ট্রাভেল টিকিট বেড়ে যাবে। তার মানে কি হবে, ভ্রমণ ইন্ডাস্ট্রিটা, ট্রাভেল ইন্ডাস্ট্রিটা উইল বি ইম্প্যাক্টেড টু মাচ। এটা এত বেশি বাড়বে, ট্রাভেল ইন্ডাস্ট্রির ক্ষতি হবে, যেটা ইউরোপিয়ানরা চাচ্ছে না। ফ্রান্সের জন্য অনেক ক্ষতিকর হবে। সামার আসতেছে, এখন সবে মাত্র স্প্রিং, সামার যখন আসতেছে, সামারে তো অনেক লোক ট্রাভেল করে ইউরোপে, এবং ইউরোপিয়ানরা যে ওরা যদি টুরিস্ট না পায় তাহলে কিভাবে তাদের রেভিনিউ জেনারেশন বন্ধ হয়ে যাবে। বেশ কিছু দেশ টুরিস্টের উপর ডিপেন্ড করে, অনেক দেশ